আমি বারান্দার কাপড় চোপড়গুলো ঘরে এনে রাখলাম। বিছানায় শুয়ে একটু ভাত ঘুম দিব, এ সময় কলিং বেল বাজলো। দরজা খুলে দেখলাম আবির দাঁড়িয়ে। আবিরকে দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, স্বীকার করি, কিন্তু তবুও অসম্ভব এক ভালো লাগায় মনটা ছেয়ে গিয়েছিল। খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরতে, কিন্তু ওর গম্ভীর মুখ দেখে আমি আর এগোলাম না। আবির ঘরে ঢুকলো, জিজ্ঞেস করলো বাড়িতে কেউ নেই? না, সবাই পিকনিকে গেছে। তার মানে তুমি একা? আমি বললাম হ্যাঁ। আবির মাথা নিচু করে রইল অনেকক্ষণ। আমি ও কি বলে শোনার জন্য অপেক্ষায় বসে রইলাম। অনেকক্ষণ পরেই আবির বলল, কালকের কথাটা শেষ করিনি, শুনতে চাই না আমি। তোমার শুনতে হবে। আমি ঠিক নেই, হ্যাঁ না? সবকিছু ওলটপালট হয়ে গেছে। আমি রাতে ভয়ে ঘুমাতে পারি না। সব সময় আশেপাশে ভয়ঙ্কর লোকজনকে দেখি, কারা যেন কালো জামা কাপড় পরে আমার আশেপাশে ঘুরে বেড়ায়। আমি তাদের চিনি না। আমি বললাম, আবির তুমি আপসেট, আমার পেটের বাবুটাকে তুমি মানতে পারছো না, তাই এমন করছো। আবির মাথা নাড়ে, না এমনটা না, আমি যা দেখছি সব সত্যি। অফিস থেকে ফিরে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম শালুকের কাছে, ওর কাছে কান্নাকাটি করতাম এই বিপদ থেকে যাতে ও বাঁচায়। প্রথমে বলেছিল আর কোনো উপায় নেই, কিন্তু আমার এসব কান্নাকাটি দেখে ওর মনে হয় মন গলেছিল। কয়েকদিন খুব হেল্প করার চেষ্টা করেছিল আমার। তারপর তারপর হেল্প করেছে ও? আবির আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, গত 2 দিন তোমার সাথে কথা বলতে পারিনি হেনা, তুমি মায়ের বাড়ি আসার পর। কেন জানো হেনা? আমি শালুককে নিয়ে ব্যস্ত ছিলাম। শালুক মারা গেছে। পরশুদিন ওর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে ওকে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি যে বলবো বুঝতে পারছিলাম না। আবির বলল, এই বেবিটা আমাদের সবার জন্যই অমঙ্গল হেনা। ও আসলে কোনো একটা বড় অঘটন ঘটে যাবে। ওকে পৃথিবীতে আনার পুরো দায় আমার নিজেরই এখন এই দায় থেকে মুক্ত হতে হবে। আবির টেবিল থেকে একটা ছুরি তুলে নিল। আমি জিজ্ঞেস করলাম, আবির কি করছো তুমি? আবির ভীষণ মন খারাপ করা কণ্ঠে বলল, আমি সরি হেনা, পারলে মাফ করে দিও আমায়। আবির আমার দিকে আস্তে আস্তে এগুতে লাগলো। আমি তখন ভয় আর আতঙ্কে জমে গেছি। চিৎকার করে বললাম, এমনটা করো না আবির, তুমি এমন না। তুমি আপসেট দেখে উল্টাপাল্টা চিন্তা ঢুকেছে তোমার মাথায়। বিশ্বাস করো, এই বেবি আর কারো না, এই বেবিটা তোমার আর আমার। আবির শান্ত ঠান্ডা স্থির চোখ মিলে আমার দিকে তাকিয়ে বলল, এই বেবিটা আমার নয় হেনা, এই বেবি তোমারও না, এই বেবিটা শয়তানের। আবির চুপচাপ আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে কি একটা কষ্ট। ও আমার মাথার পেছনে হাত দিয়ে আলতো করে ধরে আমার চোখে চোখ রেখে বলল, আমাকে মাফ করে দিও হেনা, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। এরপর ওর হাতে ছুরিটা উঠালো উপরে, সেটা আমার পেট বরাবর তাক করলো। আমার চোখে তখন বর্ষার অবিরল ধারার মতো কান্না নেমেছে। সেদিকে তাকিয়ে রইল আবির। ওর হাতটা থেমে গেল, পিছিয়ে গেল। তারপর হেঁটে হেঁটে চলে গেল বারান্দায়। বারান্দায় রেলিং এর উপর দাঁড়ালো। আমি ছুটে গেলাম ওকে থামানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আবির প্রচন্ড রকম মানসিক ডিপ্রেশন এবং ডিলিউশনে ভোগা এক ব্যক্তি ছিল। শুরু থেকে নিজের আর্থিক দুরবস্থা আর দৈন্যতা নিয়ে হতাশায় ভুগত সে। এর সাথে যুক্ত হয়েছিল নিজের বাবা হতে না পারার কষ্ট। সবকিছু মিলিয়ে আবির প্রচন্ড রকম হতাশায় ডুবে গিয়েছিল। হতাশা থেকে মুক্ত হতে সে নেশা করা শুরু করেছিল। এক্ষেত্রে তাকে সাহায্য করেছিল তার বন্ধু শালুক। শালুকের সাথে বিভিন্ন গোপন নোংরা জায়গায় গিয়ে সে নেশা করত। এভাবে একদিন নেশা করতে নিয়ে গিয়ে শালুক তার সাথে খুব খারাপ ধরনের একটা মজা করে। একজন ব্যক্তিকে আবিরের জীবনের গোপন কথা বলে সাজিয়ে গুছিয়ে নিয়ে সে শয়তান হিসেবে তার সামনে উপস্থাপন করে। নেশার ঘরে থাকা আবিরের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে। নেশার প্রভাবেই লোকটাকে অদ্ভুত কেউ ভেবে সে বসে থাকে। কিন্তু লোকটার চাহিদার কথা শুনে তার মনেও সন্দেহ জন্মায়। সে সন্দেহ করে ব্যাপারটা তার বন্ধু শালুকই ঘটিয়েছে, কিন্তু নেশার ঘরে থাকার জন্য ব্যাপারটাতে পুরোপুরি